ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উচ্ছ্বাস কমবে, একাডেমিক সংকট সুরক্ষিত হবে অধিকার আশা শিক্ষার্থীদের, আরও বিকশিত হবে গণতন্ত্র বলছেন বিশ্লেষক। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের আশা। সন্ধ্যায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। রাজসাক্ষী মামুনকে হাজির। পৃথক দুই মামলায় জিয়াউল ফরহাদ ট্রাইব্যুনালে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির হরতাল অবরোধ কর্মসূচি। বন্ধ দোকানপাট, দূরপাল্লার যান চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ। এবং বুড়িগঙ্গায় একদিনে নারী শিশুসহ 4 মরদেহ উদ্ধার, দুজনের লাশ মিলল হাত বাঁধা অবস্থায়। শনাক্ত হয়নি পরিচয়। ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সলিমুল্লাহ মেডিকেলের মর্গে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনী আমেজে জমজমাট। ছাত্র সংসদ নির্বাচন শুধু ক্যাম্পাস ভিত্তিক কিছু নেতৃত্ব তৈরির মাধ্যম নয়, এটি আগামী জাতীয় নেতৃত্বের বীজ বপনের ক্ষেত্র বলে মত সাধারণ শিক্ষার্থীদের। বিশ্লেষক বলছেন, শিক্ষা নিয়ে রাজনীতি নয়, বরং শিক্ষাকে গতিশীল করার মাধ্যম হয়ে উঠবে ছাত্র সংসদ, আরও বিকশিত হবে গণতন্ত্র। এবারে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ফিরে আসবে সকল শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ অবস্থান। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শুরু। মানুষের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন অনন্য ভূমিকা, হয়ে উঠেছেন জাতীয় রাজনীতিবিদ। দীর্ঘদিন বন্ধের পর ফের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উচ্ছ্বাস। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কমবে একাডেমিক সংকট, জাতীয় রাজনীতি পাবে সৎ ও যোগ্য নেতৃত্ব। প্রত্যেকটা সংগঠন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেদের জন্য তারা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য তারা এগিয়ে আসছে। ছাত্র সংসদটা আসলে এজন্যই প্রয়োজন যেন ছাত্রদের অধিকার নিয়ে তারা কথা বলে। স্টুডেন্টদের বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করা, সো এইগুলো নিয়ে হচ্ছে যে কাজ করতে পারবে, তাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চাইবো। এখন আমরা আশা করতে পারি যে হয়তো আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছবে এবং আমাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে আসলে সেগুলো কিছুটা হলেও ফিক্স হবে। এবার আমরা যথেষ্ট আশাবাদী যে ভোট সুষ্ঠু হবে, কারণ কোনো দলীয় প্রভাব নেই। এখান থেকে সত্যিকারের দেশের জন্য দেশের উপকারে আসবে এবং নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, 3 দশকের অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণা সহ সব সংকট কাটিয়ে ওঠার আশা তাদের। যে প্রার্থী আমাদেরকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবে, ভয়ভীতিহীন এবং দলীয় কোন দলের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। দীর্ঘ 3 যুগ পর সচল হচ্ছে, আমাদের কাছে তাদের ফার্স্ট অফ অল চাওয়াটা হবে যেন পরবর্তী বছরগুলোতে রাষ্ট্র যেন সচল হয়, সে বিষয়ে একটা কার্যকরী ভূমিকা রাখতে হবে তাদের। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে প্রস্তাবনাগুলো তারা সিন্ডিকেটে ওঠাতে পারবে এবং সিন্ডিকেটে কি ডিসিশন হয় না হয় সেই জিনিসগুলো সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ হবে গণতন্ত্র চর্চার এক অনন্য উৎস। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার এবং দাবি আদায়ের প্ল্যাটফর্ম হয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে নতুন বার্তা দেবে, এমনটাই বলছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে তারা যেখানে অধ্যয়ন করে তাদের কমিউনিটি রিপ্রেজেন্টেশন থাকে না। শিক্ষার্থী সংসদে যারা নির্বাচন করছেন তারা এর মধ্যে তৈরি হচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারাও একটা চর্চা করছেন। শিক্ষার্থী সংসদের কাজ হলো অধিকারকে রক্ষা করা, বঞ্চনা থেকে মুক্ত করা। নেতৃত্ব গড়ে ওঠে আলোচনায়, মত প্রকাশে আর দায়িত্বে। দীর্ঘদিন পর চালু হতে যাওয়া ছাত্র সংসদ হোক ভবিষ্যতের দিশা আর শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তার অন্যতম হচ্ছে যে অনিবার্য কারণবশত গত 15ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে মনোনয়নপত্র বিতরণ সেটি হঠাৎ করেই স্থগিত করা হয় এবং অনিবার্য কারণবশত এই স্থগিতে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিছুটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে পড়েন। অন্যদিকে
এই রাকসুর যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক আমজাদ হোসেন, তিনি পিএসসির সদস্য হওয়ায় সেই দায়িত্ব তিনি ছেড়ে দেন। এরপর আসলে রাকসুর এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ শঙ্কা তৈরি হয়, কিন্তু সেই দুটি বিষয় আজকে আসলে নিষ্পন্ন হয়ে গেছে। আমরা রয়েছে এই মুহূর্তে রাকসুর যে অস্থায়ী কার্যালয় নির্বাচনের জন্য করা হয়েছে ঠিক তার সামনে। কিছুক্ষণের মধ্যেই এখানে যে মনোনয়নপত্রের ফর্ম সেটি আসলে বিতরণ করা হবে। আমরা যেটি দেখেছি যে নতুন যিনি এই রাকসু নির্বাচন কমিশনারের হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক এফ নজরুল আহমদ, তিনি এবং রাকসুর অন্যান্য যারা রয়েছেন রাকসু নির্বাচন পরিচালনা করার, তারা অপেক্ষা করেছেন এবং আমরা যেটি দেখেছি যে তারা মনোনয়নপত্র দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং সকাল 10টায় মনোনয়নপত্রের যে ফর্ম সেটি বিতরণ শুরু হবে এবং চলবে 4টা পর্যন্ত। আজ রোববার, আগামীকাল সোমবার এবং মঙ্গলবার এই ফর্ম বিতরণ করা হবে, অর্থাৎ 24, 25 এবং 26শে আগস্ট, এবং এই ফর্ম জমা দেওয়া যাবে 27 এবং 28 আগস্ট এবং 15ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশন আজ দায়িত্ব নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর তিনি যেটি বলছেন যে শিডিউল রয়েছে বা যে সময়সূচি রয়েছে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেই সময়সূচি মেনেই তিনি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন এবং বলছেন যে ঘোষিত 15ই সেপ্টেম্বর, সেই 15ই সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করবেন। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে তাদের যে ঘোষিত শিডিউল রয়েছে সেটিতেই আসলে নির্বাচন হবে, এটি নিয়ে আসলে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নেই এবং এই রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম স্থগিতের পর আজকে থেকে শুরু হচ্ছে, সেটি আগামী 2 দিন বিক্রি হবে এবং তারপর 2 দিন সেটি জমা দেওয়া যাবে। এবং একই সাথে এই রাকসু নির্বাচনের প্রধান যে নির্বাচন কমিশনার তিনিও আজকে থেকে যোগদান করেছেন। সব মিলিয়ে রাকসু নিয়ে যে সন্দেহ ছিল সেই সন্দেহ আসলে সম্পূর্ণরূপে কেটে গেছে এবং রাকসু নির্বাচন নিয়ে যে আনন্দঘন পরিবেশ সেটি আবারও তৈরি হচ্ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের অন্তত 10টি স্থানে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আন্দোলনকারীদের দাবি জেলার 4টি আসনই বহাল রাখতে হবে। গত 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। পরে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিলের দাবি জানান। এ বিষয়ে 25 আগস্ট নির্বাচন কমিশনের দফতরে শুনানি হওয়ার কথা রয়েছে। চারটি আসনকে একটা আসন কেটে নিয়ে যে সিইসি যে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা এই সিদ্ধান্ত থেকে সিইসিকে সরে আসার জন্য জোর প্রতিবাদ অনুরোধ করতেছি। আমরা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করার জন্য লাগে জীবন দেব, রক্ত দেব। জরুরি এলপি গ্যাস মার্কেটিং এ দেওয়ার জন্য, কিন্তু এখানে আইসে দেখি যে রাস্তা বন্ধ, যাইতে পারতেছি না। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাগেরহাট সংসদীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে সকাল 8টা থেকে কিন্তু হরতাল পালন চলছে। বাগেরহাটের পয়েন্টে পিরিজপুর, খুলনা এবং গোপালগঞ্জের এই 3টি প্রবেশ পথে কিন্তু এবং টোটাল এবং নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে তাদেরকে এবং গাড়িগুলো সব আটকে দিয়েছে এবং যাতে কোনো যানবাহন চলাচল না করতে পারে এবং এটা দীর্ঘদিনের তারা দাবি। এবং গত জুলাই মাসের 30 তারিখে কিন্তু আসন করা হয়েছে। এর সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে, যেখানে রয়েছে বিএনপি, এখানে এনসিপি এবং জামাত ইসলামের লোকজন সকল, এবং এছাড়া কিন্তু এই হরতালের সমর্থনে কিন্তু এখানে বাগেরহাটের বাসীর এবং ব্যবসায়ী সংগঠন সব ধরনের এবং এখানে পরিবহন সেক্টর সবাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখানে তারা কিন্তু এই হরতাল পালন করছেন অবরোধ করতে রাস্তাঘাটে এবং এখানে রাস্তায় গুড়ি দিয়ে এবং এখানে আগুন জ্বালিয়ে এবং তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন। তাদের একটাই দাবি যাতে 4টি আসন পূর্ণবহাল থাকে এবং এই কারণেই কিন্তু
হচ্ছে। তারা বলছেন যে কয়েকদিন ধরে যে আন্দোলন করছেন, যে আন্দোলনে কিন্তু আসলে চেয়েছি কোনো কর্ণপাত না করার কারণে তারা কিন্তু আজকে বাধ্য হয়ে মাঠে নেমেছেন এবং অবরোধ দিতে বাধ্য হয়েছেন, এমনটা কিন্তু যারা সেখানে নিযুক্ত রয়েছেন। আমরা দেখছি যে অনেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে জামাত ইসলামের জন্য এবং সকলে কিন্তু আজকে মাঠে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে এই অবরোধ পালন করছেন এবং হরতাল পালন করছেন, যার ফলে কিন্তু আসলে মানুষের কিছুটা ভোগান্তি হলেও তারপরে তারা কিন্তু বলছেন এই ভোগান্তি সামান্য সময়ের জন্য, কিন্তু আমাদের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ধরে রাখার জন্য কিন্তু তারা কিন্তু এই দাবি করে আসছেন। যদি 25 তারিখে শুনানির মধ্য দিয়ে যদি আসনটা পূর্ণ বল না হয় তাহলে কিন্তু বৃহত্তর কর্মসূচি দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে সম্মিলিত জোটের এবং এখানে ছিল সবচেয়ে এবং এই আন্দোলন কিন্তু জোরালো হচ্ছে দিন দিন। আমরা দেখছি যে এখানে সাধারণ মানুষও কিন্তু যুক্ত হয়েছেন, সকলেই কিন্তু একমত যে আসলে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারা কিন্তু আসলে এখানে যে রয়েছে চিংড়ি প্রধান রয়েছে, এখানে পর্যটন শিল্প রয়েছে, এখানে সুন্দরবন রয়েছে এবং ষাট গম্বুজ রয়েছে, এখানে সব ধরনের মাঠে নেমেছেন এবং আন্দোলন করতে হরতাল। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। আজ 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। এর মধ্যে গত বুধবার সাক্ষ্য দেন 2 চিকিৎসক ও 1 জন নার্স সহ 4 জন। এ সময় চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র। জানান চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পুলিশের বিচার দাবি করেন। রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এছাড়া আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। বুড়িগঙ্গায় একদিনে নারী শিশুসহ 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় 999-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুর ঘাট এলাকা বরাবর মাঝ নদী থেকে হাত বাঁধা 2 জনের ভাসমান লাশ উদ্ধার করেন নৌ পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। এছাড়া তরুণ ও তরুণীর একে অপরের হাত একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশ দুটি 2-3 দিনের পুরনো। এদিকে শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় 1 নারী ও 1 ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেন মৃত্যু ফাঁদ পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। আগস্টের 21 দিনে 13টি দুর্ঘটনা, নিহত 10। প্রতিরোধে নেই প্রযুক্তির কার্যকরী ব্যবহার। হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। এই মুহূর্তে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এমন উচ্চ পর্যায়ের বৈঠক আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বলতে গেলে এই দুই দেশের সম্পর্কের ভিতরে মাইল ফলক। পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ইশাক দার, তিনি আপনারা জানেন যে গত শনিবারে কিন্তু ঢাকায় পৌঁছেছেন এবং গতকাল বেলা 2টার নাগাদ তিনি পৌঁছেছেন এবং আমরা যতদূর পর্যন্ত তাদের কর্মসূচিগুলো এবার আমরা দেখছি যে কিছুটা আসলে ধোঁয়াশা ছিল বা যেই সঠিকভাবে তাদের যে তারা কোথায় যাচ্ছেন বা যে বৈঠকগুলো সেটির ব্যাপারে আসলে আমরা সঠিকভাবে তথ্যগুলো সময় মতো অনেকটা ক্ষেত্রে পাইনি। তবে গতকালকে যেটি আমরা জানতে পেরেছি যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে তারা আসবার পরে বৈঠক করেছেন। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টি দলের সঙ্গে কিন্তু গতকালকে তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মূলত তারা
এই দু দেশের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক আসলে কী ধরনের সম্পর্ক দেশ চায় বা অতীতের যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিছু আলোচনা কিন্তু হয়েছে। এবং আজকের কথা যদি আপনাকে জানাই যে সরকারি যেই সফরের সরকারি যে অংশটুকু সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যে বৈঠকটি রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, সেটি এই মুহূর্তে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সেটি কিন্তু হচ্ছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই অর্থাৎ বেলা 10টার কিছু পরেই কিন্তু এখানে প্রবেশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং এই ভিতরে বৈঠকটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এখন শুরু হয়েছে। এবং এই বৈঠকটিতেও আশা করা যাচ্ছে যেটি যে দু দেশের যেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো রয়েছে বিশেষ করে গুরুত্ব পাবে সেই বাণিজ্যিক সম্পর্কটি। এবং আমরা এর আগেও কিন্তু দেখেছি 5 আগস্ট পরবর্তী যেই কূটনৈতিক যে মেরুকরণ ছিল গত 17 বছরে ভারতের সঙ্গে যে ধরনের এক পেশে একটা কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছিল, সেই জায়গা থেকে সরে এসে সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গেই এক ধরনের সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমমর্যাদার সম্পর্কের যেই কথাটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বারবার উপদেষ্টা বলেছেন বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আমরা সেই ধরনের চেষ্টা দেখেছি। তারই একটি অংশ হিসেবে আমরা দেখেছিলাম যে আমনা বালুচ তিনি কিন্তু বিগত 3 থেকে 4 মাস আগে কিন্তু তিনি বাংলাদেশ সফর করে গেছেন এবং তারপর পরেই চলতি সপ্তাহের গত সপ্তাহের মাঝামাঝিতে কিন্তু পাকিস্তানের যিনি বাণিজ্য মন্ত্রী তিনি এসেছেন, তিনিও সফররত আছেন এখনও বাংলাদেশে। এবং তারপরে আমরা দেখলাম যে আসলে গতকালকে 2 দিনের সফরে উপপ্রধানমন্ত্রী ইশাক দার তিনিও এসেছেন। সব কিছু মিলিয়ে দু দেশের সম্পর্কের ভিতরে যে একটি নতুন মিথস্ক্রিয়া হচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এবং এই সম্পর্কটি যেন সমমর্যাদার হয় এবং কখনো যেন কর্তৃত্বমূলক না হয়ে ওঠে, সেই প্রত্যাশায় কিন্তু কূটনৈতিকরা বলছেন তারা যে সেই বিষয়গুলো যেন খেয়াল রাখে অন্তর্বর্তী সরকার। তো এই ছিল আমার কাছে বৈঠকের সবশেষ খবর। হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, নিশ্চল গাড়ির চাকা, এটাই যেন রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র। সম্প্রতি এই শহরের সড়কে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পুলিশের পরীক্ষামূলক ডাইভারশন। যানজট নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ যেন যানজট আরও বাড়িয়েছে বলে মনে করছেন নগরবাসী। পরিবহন বিশেষজ্ঞের দাবি, নগরীর 69টি স্থানে চালু হওয়া এই ডাইভারশনে অল্প কিছু জায়গায় হয়তো সুবিধা মিলছে, কিন্তু সামগ্রিকভাবে যানজট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। যাত্রী নিয়ে মহাখালী থেকে হাতিরপুল আসছিলেন সিএনজি চালক সাইফুল। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পার হয়ে হাতিরপুল ঢোকার মুখে গিয়ে বিপাকে পড়েন তিনি, কারণ রাস্তা বন্ধ। পুরো ঢাকা শহরটা এরকম করে খালি বেড়া দিছে, এক রাস্তা দেখতে সোজা খোলা আছে, এটা বন্ধ করে দিয়ে ওই কোন মাথা দিয়ে দিছে, আধা ঘন্টা 2 ঘন্টা ঘুরে আইতেছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি এই পথে ঢোকা বা বেরোনো 2টি পথ বন্ধ করেছে পুলিশ, যে কারণে সাইফুলের মতো প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন অসংখ্য যাত্রী ও চালক। গন্তব্যে যেতে প্রত্যেকটি যানবাহনকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা বেশি ঘুরতে হচ্ছে, সঙ্গে যানজট আছেই। অনেক কষ্টই, ভোগান্তি এই রাস্তাটা বন্ধ করাতে। মালি আইতে পারে না, মাছকালি এই মাথাতে ঘুরে কই যাবো, এই রাস্তাটা বন্ধ, আমি যাবো কই? আমাদেরও কিছু দোষ আছে, যেটা আছে বড় বড় গাড়িগুলো যায়, যেটা যাওয়ার জন্য উপযোগী নয়। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীবাসীকে যানজটের হাত থেকে কিছুটা মুক্তি দিতে শহরের বিভিন্ন মোড়ে ডাইভারশন কর্মসূচি চালু করেছে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরজমিনে দেখা যায় মহাখালী থেকে বিজয় সরণি হয়ে মিরপুর যাবার মূল পথ বন্ধ থাকায় গাড়িগুলোকে দীর্ঘ পথ ঘুরে ইউটার্ন নিতে হচ্ছে। এতে উল্টো তৈরি হচ্ছে তীব্র যানজট। একই চিত্র দেখা গেছে ডাইভারশন চালু থাকা বাকি মোড়গুলোতে। ভুক্তভোগীদের অভিযোগ, বিকল্প রুট সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় এবং পূর্ব প্রস্তুতির ঘাটতিতে এই ডাইভারশন কার্যক্রম তাদের দৈনন্দিন চলাচলকে আরও কষ্টকর করে তুলছে। ইউটার্নটা বন্ধ করে দিয়ে ওদিকে দিয়ে আরও একটা ঝামেলা সৃষ্টি করছে। এই তথ্য বন্ধ করার জন্য ইউটার্নটা একটু ডিস্টেন্সে নিচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে গাড়ির প্রেশার আরও বেড়ে যায়, আরও বেশি সময় লাগে, অনেক ঝামেলা জ্যাম হয়। এটা খোলা থাকলেই বেশি ভালো হয় আমাদের জন্য। এদিকে পুলিশ বলছে নগরবাসীর বৃহত্তর স্বার্থে পরীক্ষামূলকভাবে এইসব ডাইভারশন চালু করা হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে যানজটটা কমানো প্রথমত, দ্বিতীয়ত গাড়ির যে বর্তমান গতি সেটা আর একটু বৃদ্ধি করা এবং জনভোগান্তিটা
কমানোর চেষ্টা। আর পরিবহন বিশেষজ্ঞের মতে ডাইভারশনের মাধ্যমে সমস্যা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয় তাহলে এটা ফলপ্রসূ কিছু বয়ে আনবে না। ইউটার্নের জায়গা পর্যাপ্ত আছে কিনা এবং সেখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা এগুলোকে বিবেচনায় আনতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে শুধুমাত্র সেটা এক জায়গার সমস্যা অন্য জায়গায় শিফটের মতো ব্যাপারটা হয়ে যাবে। সম্প্রতি রাজধানীর 40টি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে ডাইভারশন চালু করার পর আবার নতুন করে আরও 29টি মোড়ে ডাইভারশন চালু করেছে ডিএমপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি ও আইন না মানার কারণে একের পর এক ঘটছে দুর্ঘটনা। দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েটি এখন দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। চলতি মাসের 21 দিনে 13 দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন। তবে দুর্ঘটনার রোধে নেই কার্যকরী ব্যবস্থা। নাসিরউদ্দিন উজ্জ্বলের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। যানবাহনের বেপরোয়া গতি, প্রায় ঘটছে দুর্ঘটনা। মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। গত 27 ডিসেম্বর দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস পিষে দেয় প্রাইভেট কার। নিহত হন 6 জন। 18 এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগরে বেপরোয়া যাত্রীবাহী চলন্ত বাসের ছাদ উড়ে যায়। 8 মে নিমতলায় চাকা পরিবর্তনের সময় অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাসের ধাক্কায় মারা যান মা, বাবা, বোন সহ একই পরিবারের 5 জন। সবশেষ 21 আগস্ট একই দিনে 2 দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হয় আরও 6 জন। এছাড়াও একই মাসে আরও 11টি দুর্ঘটনায় প্রাণ হারান 4 জন, আহত হন অন্তত 20 জন। রাজধানীর ধোলাইখাল থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটারে স্বয়ংক্রিয় নম্বর প্লেট ও গতি শনাক্তকরণ ক্যামেরা এবং পরিবর্তনশীল লেনে মেসেজিং সাইন সহ নানা সুবিধা সম্বলিত ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS চালু হয়েছে। তবে এর সঠিক প্রয়োগ না থাকায় বিশ্বমানের এই পথে ট্রাফিক আইন অমান্যের প্রতিযোগিতা চলছে। রাস্তাঘাটের লেন মাইনা চললে দেখা গেছে দুর্ঘটনার সংখ্যা একটু কমবে। ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে ITS সিস্টেম চালু সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং হাইওয়ে পুলিশকে আমরা সেই সফটওয়্যারটা তারা আমাদের সাথে কানেক্ট থাকবে। যারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবো। সরকারি তথ্য মতে এই এক্সপ্রেসওয়ে চালুর পর প্রায় 3 বছরে 1303টি দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 184 জনের। আর চলতি আগস্ট মাসের 21 দিনে 13 দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন। মুন্সিগঞ্জের হাসারা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে রশি দিয়ে বেঁধে পিটিয়ে এক কিশোরকে হত্যা এবং 2 জনকে গুরুতর আহত করার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে নিহত কিশোরের বাড়ি থেকে যোগ দিচ্ছেন শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে ঘটনাকে একেবারে নির্মম নৃশংস বলা যায়। তো মধ্যযুগীয় কায়দায় যে কিশোর রেহানকে হত্যা করা হয়েছিল, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় এই যে ব্রিজের এই রেলিংয়ের সাথে 3 জনকে প্রথমে বেঁধে রাখা হয় এবং বেঁধে রেখেই কিন্তু রাতভর তাদেরকে ভোর পর্যন্ত পেটানো হয়। পরবর্তীতে সকালবেলাকে নিস্তেজ হয়ে কিন্তু রেহান নামে একজন মারা হয়। আপনারা জানিয়ে রাখি গত শুক্রবার বৃহস্পতি দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোরে কিন্তু তারা শহর থেকে কিন্তু বাড়ি ফিরছিলেন। রেহান, মানিক এবং রাফাত 3 জন তারা এখানে সেই এই জায়গায় এসেছিলেন তো চিহ্নিত করে। তারপর তারা টাকার জন্য বাড়িতে গিয়েছিলেন। এটা পাশে কিন্তু তার বাড়ি এবং পাশে যে দোকান রয়েছে সেই দোকানে সেই দোকানটি চালাতো। তো তারপর কিন্তু তাদেরকে রাতে এখানে চোর সন্দেহ করে তাদেরকে এখানে বেঁধে রাখা হয় এবং ভোর 3টা থেকে 4টা পর্যন্ত বেঁধে রাখা। ভোরের 6টার দিকে কিন্তু তারা নিস্তেজ হয়ে যায়। এক পর্যায়ে রেহান যে কিশোর মারা গেছে সে পানির জন্য কিন্তু হাহাকার করেছিল, পানির জন্য অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু তাকে কিন্তু 1 ফোঁটা পানি তারা দেয়নি। পরবর্তীতে কিন্তু সেই পানির আকুতি করতে করতে কিন্তু চিৎকার করতে করতে ভোরে কিন্তু তার 6টার দিকে তার মৃত্যু হয়। এখানে কিন্তু আরো 3 জন ছিল এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
করেছে এবং মা বাবা কিন্তু এখন এই মুহূর্তে তারা পাগল প্রায় একেবারে শোকে, ছেলের শোকে তারা শহরেই চলে গিয়েছে একবার যেটি শুনেছি। এবং এই ঘটনার পর কিন্তু তার মা বা থানা মামলা করলে কিন্তু 5 জনকে আসামি করে মামলা হয়, অজ্ঞাতনামা আরো 5-6 জনকে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি, গতকালকে আমরা ফটিকছড়ি থানার সাথে কথা বলেছিলাম, তারা বলছে অন্তপক্ষে 2 জনকে কিন্তু তারা আটক করা হয়েছে। তো এই যে এরকম নির্মম এবং বর্বর ঘটনা যেন আর না ঘটে, কারণ তারা বলছে আসলে এগুলো আসলে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এগুলো আসলে ইসলাম কোনো সমর্থন করে না এবং দেশের আইনে কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই ঘটনায় এই পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে, আরও প্রায় 10 জন মতো আসামি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে অবরুদ্ধ গাজা। মর্গ ভর্তি মরদেহ, শোকে ভেঙে পড়া স্বজন, চারদিকে শুধু আহাজারি। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে একদিনে অন্তত 63 জন নিহত হয়েছেন। এর মধ্যে 16 জন ত্রাণের লাইনেই প্রাণ হারিয়েছেন। গাজার নাসের হাসপাতালের মর্গে অসংখ্য মরদেহ, চারপাশে শোকাহত স্বজনদের হাহাকার। কান্নায় ভেঙে পড়া নারীরা সন্তানকে জড়িয়ে ধরছেন, কেউ আবার একসঙ্গে হারিয়েছেন পুরো পরিবার। শিশুর লাশ কাঁধে তুলতে তুলতে ভেঙে পড়ছেন বাবারা। কোথাও আবার ধসে পড়া ভবনের ভেতর থেকে বের করা হচ্ছে প্রাণহীন দেহ। ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিস, দের আল বালা ও গাজা সিটির ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বেঁচে যাওয়া অনেকে আবারও বাস্তুচ্যুত। রাস্তায় ছুটছে শিশু আর বৃদ্ধরা। ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে শহরের আকাশ। গাজার উত্তরাংশের সাংবাদিক খালেদ আল মাদহুন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। চলমান সংঘাতে এতদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 270 সাংবাদিক। অন্যদিকে খাদ্য সহায়তার জন্য জিকিম এলাকায় লাইন ধরেছেন হাজারো মানুষ। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খালি হাতেই অনেকে। সর্বত্র দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র, ক্ষুধায় কাতর অসংখ্য শিশু। জাতিসংঘ সমর্থিত সংস্থা IPC বলছে গাজা সিটি ইতিমধ্যেই দুর্ভিক্ষের কবলে, আর তা দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণে। শনিবার কফার মালাল গ্রামে সিনাগগে যাওয়ার পথে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির মুখোমুখি হন বিক্ষোভকারীদের। চিৎকার চেঁচামেচিতে এক পর্যায়ে মন্ত্রী নিজেও রেগে বিক্ষুব্ধ গ্রামবাসীর দিকে তেড়ে যান। জিম্মিদের ফেরত আনার দাবির পাশাপাশি গ্রাম থেকে বেন গভিরকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন গ্রামবাসী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে। নিজেদের তৃতীয় ম্যাচে হিমালয়ের দেশ লাল সবুজ। গেল ম্যাচের ভুল শুধরে নিয়ে নেপালকে হারানোর লক্ষ্য লিটুর দলের। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আসরের শুরুটা শুভ হলেও এরপরই একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দলকে। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরের ম্যাচে হার কিছুটা পিছিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বয়সভিত্তিক সাফ কিংবা মূল সাফ সবখানেই ওড়ে বাংলার মেয়েদের জয়ের ঝান্ডা। গেল বছর অনূর্ধ্ব 16 ক্যাটাগরিতেও শিরোপা উঁচিয়ে ধরে এই দলটা। সেই দলের অভিজ্ঞদের নিয়েই এবারের অনূর্ধ্ব 17 দল সাজান কোচ মাহবুবুর রহমান লিটু। আছে বেশ কয়েকটি নতুন মুখ। ইয়ারজান, অর্পিতা, প্রীতিদের ওপর পূর্ণ আস্থা কোচের। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হার পোড়াচ্ছে লিটুর দলকে। সে ক্ষত পুষিয়ে উঠতে এবার নেপাল মিশন লাল সবুজের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের ক্ষত সঙ্গী করে যাত্রা শুরু করে নেপাল। ভারতের বিপক্ষে 7-0 গোলের বড় ব্যবধানে হারে হিমালয় কন্যারা। যদিও এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভুটানের বিপক্ষে জিতে। এবার সেই দলের বিপক্ষে জিততে মরিয়া অর্পিতারা। দলের বেশ কিছু ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে লাল সবুজ। অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল, যেখানে গোলকিপিং পজিশন নিয়ে ভিন্নভাবে কাজ করতে দেখা যায় কোচকে। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি। সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান বাংলাদেশের, আর 3-এ আছে নেপাল। তাজিন খন্দকার। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।